বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো। তোমরা ইতিমধ্যে অনলাইন ক্লাসের তোমাদের কার্যক্রম সমাপ্ত করছো এবং নিয়মিত অ্যাসাইনমেন্টগুলো করে যাচ্ছ। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তোমাদের অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে ভূগোল ও পরিবেশের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি জেসমিন আলী, সহকারী শিক্ষিকা, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। তো তোমাদের প্রশ্নে প্রথমেই দেওয়া আছে কি, নক্ষত্র পতন কাকে বলে? তোমরা ইতিমধ্যে এই অধ্যায়ের অনেকগুলো প্রশ্নই সমাপ্ত করেছো। তারপরেও যদি ভুলে যাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। নক্ষত্র পতন কি? আমরা মেঘমুক্ত আকাশের দিকে তাকালে কি দেখি? মাঝে মধ্যে একটা তারা হঠাৎ করে ছুটে চলে যাচ্ছে, ঠিক না? যেটাকে আমরা কি বলি, উল্কা বলি বা তারা খসা বলি। এই তারা খসাটাই হচ্ছে নক্ষত্র পতন। এটা কি করছে? এরা কিন্তু আসলে কোনো নক্ষত্র নয়, এরা হচ্ছে গিয়ে উল্কা। এরা অজস্র বাতাসে অজস্র জড়পিণ্ড ভেসে বেড়ায়। তখন কি হয়, এই উল্কাপিণ্ডগুলো একটা বায়ুর সাথে আরেকটা বায়ুর সংঘর্ষের ফলে এগুলো জ্বলে ওঠে। তখনই এগুলোকে উল্কা বলা হয় এবং নক্ষত্র পতনও বলা হয়। তোমাদের দ্বিতীয় 1 নম্বর প্রশ্নের মধ্যে নক্ষত্র পতনের যে প্রশ্নটা, এটা বলে দিলাম। এখন সৌরজগতে গ্রহগুলোর চিত্র সহ বর্ণনা করব। সৌরজগৎ কি? সৌরজগৎ হচ্ছে কতগুলো গ্রহ এবং উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ ইত্যাদি নিয়ে যে পরিবেশটা গঠিত, অর্থাৎ সূর্য এবং তার চারপাশে গ্রহ উপগ্রহ নিয়ে যে জগৎ গঠিত হয় সেটাকে বলা হয় কি, সৌরজগৎ। এই সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে? 8টি গ্রহ রয়েছে। সৌরজগতে 8টি গ্রহ রয়েছে। এবং গ্রহগুলো ক্রমান্বয়ে মনে রাখতে হবে। গ্রহগুলো কি কি? 1 নম্বর হচ্ছে বুধ, 2 নম্বর শুক্র, 3 নম্বর পৃথিবী, 4 নম্বর মঙ্গল, 5 নম্বরে বৃহস্পতি, 6 নম্বরে শনি, 7 নম্বরে ইউরেনাস ও 8 নম্বরে কি, নেপচুন। তাহলে দেখো, সৌরজগতের 8টা গ্রহ আমরা পেয়ে গেছি এখানে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। আগে একটা গ্রহ ছিল, সেটা প্লুটো হিসেবে ধরা হতো, কিন্তু এখন সেই গ্রহটি আর নেই। তো তোমরা যখন অ্যাসাইনমেন্ট করবে তখন সুন্দর করে আগে সৌরজগতের সংজ্ঞা, তো প্রথমে তো নক্ষত্র পতন কাকে বলে এটার সংজ্ঞা বইতে সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে নক্ষত্র পতনের সংজ্ঞাটা দিয়ে দিবে এবং তারপরে সৌরজগতের একটা সংজ্ঞা দিবে এবং সৌরজগতে গ্রহ কয়টি ও কী কী এটা লিখবে। লিখার পরে তোমাদের প্রশ্ন বলেছে কি, সৌরজগতের গ্রহগুলোর চিত্র সহ বর্ণনা। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে চিত্রটা আঁকতে হবে। এই গ্রহগুলোর নামের দেওয়ার পরে তোমাদেরকে চিত্রটা সুন্দর করে এঁকে দিতে হবে। বইতে একটা চিত্র দেওয়া আছে সৌরজগতের, সেই চিত্রটা কি করবে তোমরা, এঁকে দিবে। তোমাদের যেহেতু অফসেট কাগজ এবং তোমরা কাটা কম্পাস ব্যবহার করবে, সৌরজগৎ আঁকার জন্য কাটা কম্পাস অবশ্যই ব্যবহার করবে। প্রথমে ভিতরের থেকে যে সূর্যের চিত্রটা সেটা দিবে। এটা কি? সূর্য। সূর্যের সবচেয়ে কাছের গ্রহটাই হচ্ছে গিয়ে কি, বুধ। তারপরে শুক্র, বুধ, এরপরে শুক্র, এরপরে পৃথিবী। পৃথিবী কি? পৃথিবীর একটা উপগ্রহ আছে, ঠিক না? উপগ্রহটার নাম কি? চাঁদ। পৃথিবীর একটা উপগ্রহ আছে, ওটা দেখাবে পৃথিবী। তারপরের গ্রহটা হচ্ছে গিয়ে মঙ্গল। মঙ্গলের 2টি উপগ্রহ রয়েছে। এরপরে বৃহস্পতি। বৃহস্পতির অনেকগুলো উপগ্রহ রয়েছে, বইতে সম্ভবত 67টি উপগ্রহ রয়েছে, এটা দিবে। এরপর হচ্ছে শনি।
শনিরও অনেকগুলো উপগ্রহ রয়েছে। এরপরে ইউরেনাস এবং সবশেষে নেপচুন। এরকম করে তোমরা দেখাবে, এবং তোমরা যদি একটু কালার করে দাও সৌরজগতের এই গ্রহগুলোকে, যদি একটু কালার করে দাও রং দিয়ে, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এবং তোমরা নিচে চিত্র লিখবে, চিত্র সৌরজগতের গ্রহ। অথবা শুধু সৌরজগৎ লিখলেও তোমাদের এই প্রশ্ন উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমাদের মোটামুটি 1 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট হলো। এবং এখানে কি বলেছে, তোমাদের চিত্রসহ বর্ণনা করতে বলেছে। তাহলে সৌরজগতের চিত্রগুলোর যেহেতু বর্ণনা করতে বলেছে, এখানে বর্ণনা করতে গেলে কি করতে হবে, সবগুলো গ্রহের বর্ণনা একটু একটু করে দিতে হবে, কারণ তোমাদের এত বড় করে লেখার কোনো দরকার নেই। তাহলে এখানে সৌরজগতের গ্রহগুলোর বর্ণনা, সৌরজগতের গ্রহগুলোর বর্ণনা হেডিংটা দিয়ে তারপর কি করবে, নিচে সুন্দর করে একটা দাগ দিবে, এবং লাল কালি কোনোভাবেই যেন ব্যবহার না করো। গ্রহগুলোর বর্ণনা দিতে গেলে প্রথমেই কি আসবে, বুধ আসবে, তাহলে বুধের বর্ণনা দিবে। তারপরে আবার 2 নম্বর দিয়ে শুক্র। সৌরজগতের সবচেয়ে নিকটবর্তী, অর্থাৎ সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ হচ্ছে কি, বুধ। এই বুধ কত, হ্যাঁ এটি সূর্যের খুব কাছাকাছি থাকে বলে কি হয়, এটার মধ্যে তাপের পরিমাণটা বেশি, এবং এটা কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে এটাও সুন্দর করে বইতে দেওয়া আছে। শুধুমাত্র তোমরা এটা গড় দূরত্ব এবং কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে সেইটুকু লিখলেই তোমাদের এটা কমপ্লিট হবে। এবং যেটার যদি গ্রহ কতগুলো উপগ্রহ রয়েছে সেটা যদি তুমি উল্লেখ করো তাহলে আরেকটু ভালো হবে। তাহলে এই গেল তোমাদের, এভাবে প্রতিটা গ্রহের বর্ণনা তোমাদেরকে দিতে হবে। প্রতিটা গ্রহের বর্ণনা কি করতে হবে, তোমাদেরকে উল্লেখ করতে হবে। শেষ হয়ে গেলে তারপরে তোমরা 2 নম্বরে চলে আসো। 2 নম্বরে একটা সমাধান, অঙ্ক সমাধান দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে, সেটা দেখো অধ্যায় 3 থেকে দেওয়া হয়েছে, মানচিত্রের পঠন এবং ব্যবহার থেকে। মানচিত্রের পঠন এবং ব্যবহার থেকে একটা অঙ্ক দেওয়া আছে। ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান দেওয়া আছে 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। টোকিওর দ্রাঘিমা 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব হলে ঢাকার দ্রাঘিমা কত? ঠিক আছে, অঙ্কটা আগে মনোযোগ দিয়ে দেখো। ঢাকা এবং টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান, তাহলে এই যে ব্যবধান, এই ব্যবধানটাকে কিসে দেওয়া আছে, 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ডে। তাহলে আমরা এখানে লিখব ঢাকা ও টোকিওর সমাধানে চলে আসো। ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান। তিন ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। এখানে তোমাদের 2টা সংজ্ঞা মুখস্থ করতে হবে। কি কি সংজ্ঞা? স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের উপর 2টা সংজ্ঞা দেওয়া আছে বইতে। বইয়ের সংজ্ঞা 2টা শিখবে। প্রথমে জানতে হবে স্থানীয় সময়টা কি। স্থানীয় সময় হচ্ছে সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে যে সময়টা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে গিয়ে স্থানীয় সময়। আর প্রমাণ সময় কি? প্রমাণ সময় হচ্ছে কোনো দ্রাঘিমা রেখা থেকে যখন কোনো সময় নির্ধারণ করা হয় তখন সেটাকে বলা হয় কি? প্রমাণ সময়। তাহলে এই যে স্থানীয় সময় এবং প্রমাণ সময় আমরা 2টা পেয়েছি, এটার মধ্যে 2টা সূত্র আছে। সূত্র 2টা হলো, প্রতি 1 ডিগ্রির জন্য
প্রতি 1 ডিগ্রির জন্য 4 মিনিট লাগবে এবং 1 মিনিটের জন্য 4 সেকেন্ড লাগবে। শিক্ষার্থীরা অঙ্কটা মনোযোগ সহকারে তোমরা দেখবে, কারণ এটা একটু কঠিন বলা যায়। তারপরেও তোমরা যেহেতু অঙ্ক মনে হচ্ছে যে তোমাদের কাছে একটু কঠিন, তারপরে তোমাদের মনোযোগ সহকারে অঙ্কটা দেখতে হবে। তাহলে প্রতি 1 ডিগ্রি এবং 1 মিনিট, এটা হচ্ছে স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের একটা সূত্র। এই সূত্রটা সবসময়ের জন্য মনে রাখতে হবে। এটা যদি তোমার মনে না থাকে তাহলে তুমি অঙ্ক করতে পারবে না। এখন দেখো এখানে 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। তারপরে লাইনটা দেখো, দ্রাঘিমা দেওয়া আছে, টোকিওর দ্রাঘিমা 139 ডিগ্রি। এই ছোট্ট চিহ্নটাকে কি বলা হয়? এই ছোট্ট চিহ্নটাকে বলা হয় ডিগ্রি। এবং এই যে একটা ছোট্ট দাগ দেওয়া আছে, এখানে একটা দাগ দেওয়া আছে, এই একটা, হ্যাঁ ছোট্ট একটা উপরে দাগ দেওয়া আছে, এটাকে বলা হয় মিনিট। ঠিক আছে, তাহলে এটা হলো ডিগ্রি, এটা হলো মিনিট। পূর্ব দিকে টোকিও দ্রাঘিমা 139 ডিগ্রি 45 ডিগ্রি পূর্ব দিকে। এবং ঢাকা দ্রাঘিমা কত? ঢাকা এবং টোকিও দুইটাই হচ্ছে গিয়ে তোমার পূর্ব দিকের দেশ। ঠিক আছে, টোকিওতে সূর্য উদয় প্রথম হয়, পূর্ব দিকে সূর্য ওঠে না, জাপান হচ্ছে পূর্ব দিকে, এই জন্য টোকিওতে সর্বপ্রথম সূর্য দেখা যায়। তারপরেই বাংলাদেশে আসবে, অর্থাৎ ঢাকায়। এরপরে কোথায় আসবে? ঢাকা আসবে। তাহলে দুইটাই হচ্ছে, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা, যে কোনো একটা মধ্য দ্রাঘিমা রেখা থেকে এটা মানে হচ্ছে 0, এখান থেকে ঢাকা আসবে, তারপরে টোকিও আসবে। তো আমরা জানি কি, পূর্ব দিকে গেলে সময় বাড়ে, পশ্চিম দিকে গেলে সময় কমে। অর্থাৎ এটা হলো মানচিত্রের উত্তর দিক, এটা হলো দক্ষিণ, এটা হলো পূর্ব এবং এটা হলো পশ্চিম। ঠিক আছে, এখান থেকে নিয়ে তাহলে দুইটা দেশেই কিন্তু পূর্ব দিকে অবস্থিত, ঢাকা এবং টোকিও দুইটাই কিন্তু পূর্ব দিকে অবস্থিত। তারপরেও এটার মধ্যে ব্যবধান রয়েছে। কি ব্যবধান? কারণ টোকিও থেকে ঢাকা হচ্ছে পশ্চিম দিকে, টোকিও হচ্ছে পূর্ব দিক, ঢাকা হচ্ছে পশ্চিম দিক। অর্থাৎ মূল যে দ্রাঘিমা রেখাটা রয়েছে সেটা থেকে ঢাকা এবং টোকিওর ব্যবধান হচ্ছে, টোকিও পূর্ব দিকে পড়েছে এবং ঢাকা পশ্চিম দিকে পড়েছে। তাহলে এই হিসাব করে যদি আমরা অঙ্কটা করি, তাহলে দেখো ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধানকে আমরা প্রথমে দ্রাঘিমাতে নিয়ে আসব। এই দ্রাঘিমাতে আনতে গেলে কি করতে হবে? প্রথমে আমাদেরকে এটাকে ভাঙতে হবে। এই 3 ঘন্টাকে আগে মিনিটে নিয়ে আসো। 3 ঘন্টাকে মিনিটে নিয়ে আসতে হলে কি করতে হবে? 60 মিনিটে কি আমরা কি জানি? 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিট যোগ 17 মিনিট যোগ 16 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাকে এখন গুণ করো। 3 6 কত? 18। 180 মিনিট যোগ 17 মিনিট যোগ 16 সেকেন্ড। 180 আর 17 যোগ করো, 0 আর সাথে যোগ করলে কত হয়? 7। 8 আর 1 9, 1 এখানে বসে যাবে। 197 মিনিট যোগ 16 সেকেন্ড। এখন এই 197 মিনিটকে আমি কি করব? এটাকে আমি ডিগ্রিতে নিয়ে আসব। এটাকে আমি ডিগ্রিতে নিয়ে আসব। তাহলে ডিগ্রিতে আনতে গেলে কি করতে হবে আমাকে? বলো দেখি। 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা কি জানি? প্রতি 1 ডিগ্রির জন্য 4 মিনিট সময়ের ব্যবধান হয়। তাহলে আমি এটা দিই, 1 ডিগ্রি সমান 4 মিনিট। 4 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, 197কে 4 দিয়ে ভাগ করো, কত হবে? 4 4 16, 3 7 37, 4 9 36, অবশিষ্ট কত থাকে? 1। এটা কিন্তু মিনিট। ঠিক আছে, তাহলে এই 1 মিনিট হলো অবশিষ্ট, আর 49 ডিগ্রি চলে আসবে। তাহলে এখানে লিখো 49 ডিগ্রি 1 মিনিট যোগ 16 সেকেন্ড। ছাত্রীরা বুঝতে পারছো? দেখো, না বুঝলে আবারও দেখো। 180 মিনিটকে আমি কি করলাম? 17 সাথে গ্রুপ করলাম, আর 16 সেকেন্ড রইলো। এরপরে 197 মিনিট 16 সেকেন্ডকে আমি ডিগ্রিতে নিয়ে আসলাম, এবং বাকিগুলো মিনিট এবং সেকেন্ডে রয়ে গেল। এই মিনিট এবং সেকেন্ডকে আমি আবার ভাঙবো। এটাকে ভাঙতে গেলে কি করতে হবে? দেখো, 49 ডিগ্রিটা ঠিক থাকবে। এটাকে আমি একটু ব্র্যাকেটে দেখাই, নাহলে তোমাদের একটু সমস্যা হয়ে যাবে।
এই 1 মিনিটকে আমি ভাঙি, কারণ এখানে সেকেন্ড আছে, আমি এটা সেকেন্ডে নিয়ে আসবো। 1 মিনিটকে ভাঙলে কি হবে? 60 সেকেন্ডে 1 মিনিট, ঠিক না? 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড যোগ 16 সেকেন্ড। এখানে আবারও একটা নোট লিখতে পারো, 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে 49 ডিগ্রি, আর এটাকে যোগ করো, যোগ করলে কত হবে? 6 আর 1 কত? 76 সেকেন্ড। এখন এই যে 76 সেকেন্ড আসছে, এইটাকে 49 ডিগ্রি মিনিটে নিয়ে আসতে হবে। 49 ডিগ্রির সাথে আরো মিনিট যোগ করতে হবে। তাহলে 76 সেকেন্ডকে আবার আমি ভাঙবো। কিভাবে ভাঙবো দেখো, 49 ডিগ্রি, এই 76 সেকেন্ড কি হবে? প্রতি 1 মিনিটের জন্য আবার কত সেকেন্ড দরকার বলো দেখি? এখানে দিয়েছিলাম না 1 মিনিটের জন্য 4 সেকেন্ড সময়। তাহলে 4 সেকেন্ড সমান 1 মিনিট, অথবা 1 মিনিট সমান 4 সেকেন্ড। উপরে চলে যাবো? আচ্ছা ছাত্রীরা, তোমাদের বুঝতে সমস্যা হলে আমি এটা আবার একটু উপরে নিয়ে আসি। এইটুকু বুঝতে পেরেছো ঠিক না? একটু মুছে দেই। ঊনপঞ্চাশ ডিগ্রি 1 মিনিট 16 সেকেন্ড। তাহলে 49 ডিগ্রির সাথে 1 মিনিটকে ভাঙো, ভাঙলে কি হবে? 60 সেকেন্ড যোগ 16 সেকেন্ড সমান 49 ডিগ্রি যোগ 60 সেকেন্ড আর 16 সেকেন্ড হচ্ছে 76 সেকেন্ড। 76 সেকেন্ড। তাহলে প্রতি এর জন্য কত? 1 মিনিটের জন্য 4 সেকেন্ড। এখানে মিনিট লিখতে পারো, 1 মিনিটের জন্য 4 সেকেন্ড। তাহলে এখানে ভাগ করো আবার, 49 ডিগ্রি 76কে ভাগ করে দেখাও 4 দিয়ে, 4 অক্ষে 4, 3 6 36, 4 9 36। তাহলে এখানে কত আসবে? এটা মিনিট হয়ে যাবে। আছে কত? টোকিও দ্রাঘিমা 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব। টোকিও দ্রাঘিমা দেওয়া আছে 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব। তাহলে ঢাকা দ্রাঘিমা কত? তাহলে আমাকে জানতে হবে ঢাকা থেকে টোকিও কোন দিকে অবস্থিত। ঢাকা থেকে টোকিও হচ্ছে পূর্ব দিকে অবস্থিত। তাহলে ঢাকা কোথায় অবস্থিত? পশ্চিম দিকে, কারণ আমরা আগেই দেখিয়েছি একটা দ্রাঘিমা রেখা থেকে এটা হচ্ছে পশ্চিম দিক, এটা উত্তর, এটা দক্ষিণ, এবং এটা হচ্ছে পূর্ব। পূর্ব দিকের দিক সমূহে কি হয়? সূর্য প্রথমে উদিত হয়। তাহলে পূর্ব দিকে হচ্ছে জাপান, এবং এটা হচ্ছে ঢাকা, ঠিক আছে? এবং এটা দ্রাঘিমা কত দেওয়া আছে? 139। সবসময় এখান থেকে যদি আমি 0 ধরি, 1 2 3 4 করে এরকম করে বাড়তে থাকবে। 139 ডিগ্রি অনেক, ঠিক না? 139 ডিগ্রি 45 মিনিট। এই 139 ডিগ্রি 45 মিনিট হলে তাহলে ঢাকাটা কি হবে? একটু কমে আসবে, ঠিক না? কমে আসলে কি করতে হবে? পশ্চিম দিকে গেলে বিয়োগ করতে হবে। তাহলে পশ্চিম দিকে যদি আমি চলে আসি তাহলে কি হবে? ঢাকার দ্রাঘিমা কত হবে? তাহলে ঢাকার দ্রাঘিমা হবে 139 ডিগ্রি 45 মিনিট থেকে যে সময় ব্যবধানটা আমরা পেয়েছি, এই যে এই সময় ব্যবধানটা কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে দেখো কত হয়। পাশাপাশি বিয়োগ না পারলে রাফ করে লম্বা করে দেখাও। 15 থেকে 9 গেলে কত? 6, ঠিক না? হাতের এক এখানে চলে আসছে। 4 থেকে 2 গেলে কত? 2। এটা হয়ে যাবে মিনিট। এখন হাতে কিছু আছে? নেই। 9 থেকে 9 গেলে কত? 0। এখানে ডিগ্রি বসিয়ে দাও। 3 থেকে 4 যায়? বলো দেখি। যায় না। তাহলে 13 থেকে 4 বিয়োগ দাও। 13 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে? 9 থাকে। 90 ডিগ্রি
26 মিনিট। তাহলে আমরা উত্তর কি পেলাম? উত্তর উত্তর ঢাকার দ্রাঘিমা হবে 90 ডিগ্রি 26 মিনিট। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে ঝটপট খাতা নিয়ে এখনই তুলে ফেলো সমাধানটা, কারণ বইতে আরেকটু অগোছালোভাবে দেওয়া আছে, আমি তোমাদেরকে আরো সহজ করে বুঝিয়ে দিয়েছি। তো তোমরা যারা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা পেয়ে গেছো, আমি যেভাবে বলেছি সেভাবে তোমরা লেখা শুরু করে দাও। 1 নং প্রশ্নের উত্তর দিয়ে প্রথমে কি লিখবে? নক্ষত্র পতনের সংজ্ঞা লিখবে। নক্ষত্র পতনের সংজ্ঞা হয়ে গেলে ওই একই পেজেই সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা দিবে। তাহলে চিত্রসহ বর্ণনা যদি না আসে, নক্ষত্র পতনের সংজ্ঞা যদি একটু বড় করে লিখো, তাহলে চিত্রটা ওই পেজে দেওয়ার দরকার নেই। পরের পাতায় চলে যাও, এবং যখন তোমরা খাতা ব্যবহার করবে তখন কি শুধু শুধু একটা পাতায় ব্যবহার করবে, ঠিক না? এই পাতাটা শেষ হয়ে গেলে আবার পরের পাতার এই অংশটাতে শুরু করবে, ঠিক আছে? তাহলে এইখানে তুমি সুন্দর করে সৌরজগতের চিত্রটা এঁকে দাও, গ্রহগুলো একটু সুন্দর করে রং করে দাও। বুঝতে পেরেছ? এক একটা গ্রহতে এক এক রকম রং দাও, আর যে দিকটা সূর্যের দিকে পড়বে সেদিকটা সাদা থাকবে, বা পরের অংশটা কালো হবে। এরপরে গ্রহগুলোর সুন্দর করে বর্ণনা দিবে। খুব বড় করার দরকার নেই, খুব বড় করার দরকার নেই, শুধুমাত্র দূরত্ব, গড় দূরত্ব, সূর্য থেকে গড় দূরত্ব, কতদিনে পৃথিবীকে সূর্যকে প্রদক্ষিণ করে এইটুক, আর কতগুলো গ্রহ রয়েছে এইটুক উল্লেখ করলেই হবে। তারপরে ওটা শেষ করে একটু উপসংহার টেনে দিবে। আর 2 নম্বরে যে অঙ্কটা আমি দেখিয়েছি সেটা সমাধান এখান থেকেই শুরু করবে, কারণ এটাতে আর কিছু লেখার দরকার নেই। জাস্ট আমি যেভাবে তোমাদেরকে এটা করিয়েছি এইভাবে উল্লেখ করলেই হবে। তো শিক্ষার্থীরা, আশা করি আমার আজকের এই আলোচনা তোমাদের ভালো লাগলো, এবং তোমরা আমার এই আলোচনার ভিত্তিতে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ সমাপ্ত করবে, এবং কি করবে? খুব ঝটপট করে অ্যাসাইনমেন্টটা শেষ করে ফেলবে। ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।